আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি কি তারেক রহমানের নতুন বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় সত্য হতে যাচ্ছে? নির্বাচনের আগে যিনি বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আর প্রতিশোধহীন বাংলাদেশের কথা, ক্ষমতায় এসে তিনি হাঁটছেন ঠিক তার উল্টো পথে। 2025 সালের মে মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। প্রাথমিক যুক্তি ছিল জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলের সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করে দিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর এবার সেই একই পথে হেঁটে আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরিত করছে বিএনপি। এটাই এখন ঢাকায় এবং ঢাকার বাইরে আন্তর্জাতিক মহলেও জোর চর্চার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এই আওয়ামী বিদ্বেষ কি শুধুই আওয়ামী লীগকে অপাংতেয় করার চেষ্টা, নাকি আসলে দিল্লির সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর? কেন তারেক সরকারের এই চালে কপালে ভাঁজ পড়েছে সাউথ ব্লকের? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের নতুন সরকারের এই পাওয়ার প্লে এবং ভারতের সম্ভাব্য ভয়ঙ্কর পাল্টা চাল। হ্যাঁ, শুধু পাল্টা চাল নয়, ভয়ঙ্কর পাল্টা চাল কি হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। শুরু করি ক্ষমতায় বসার আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের ভোল বদল নিয়ে। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তার প্রতিটি বার্তায় ছিল উদারতার ছোঁয়া। নির্বাসনে থাকাকালীন এবং 2024-25 সালের বিভিন্ন ভাষণে তিনি বারবার জাতীয় ঐক্য, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং প্রতিশোধের রাজনীতির অবসান নিয়ে কথা বলেছিলেন, এবং সেই কথার ওপর ভিত্তি করে ভারত কিন্তু তার ওপরেও বিএনপির ঝুড়িতে ডিম রেখেছিল। তারেক রহমান এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে জনগণই ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার নেই। কিন্তু ঢাকায় মসনদে বসতেই সেই সুর বদলে গেল। তার ওই আগের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ভারত তাকে সমর্থন দিয়েছিল, এবং ভারত সমর্থন না দিলে তিনি বাংলাদেশে ফিরতে পারতেন না। ভারত তার পেছনে না দাঁড়ালে এই যে বিপুল জয় করে তিনি ক্ষমতায় বসেছেন সেই জয় তিনি পেতেন না। কিন্তু ঢাকার মসনদে বসতেই সেই সুর বদলে গেল। মোহাম্মদ ইউনূসের সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগকে কোণঠাসা করেছিল, বিএনপি এখন তাকে স্থায়ী সিলমোহর দিতে চলেছে। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সংসদে সেই ব্যাপারে এগিয়েও যাচ্ছে। এটা কি কেবল অভ্যন্তরীণ প্রতিশোধ নেয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীর খেলা? এটা কি শুধু আওয়ামী লীগের বিরোধিতা, নাকি সেই বিরোধিতার আড়ালে ভারতের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়া? একথা উঠছে এই কারণে যে ভারত সবসময় বাংলাদেশে একটি সেকুলার এবং ব্যালেন্সড শক্তি আসুক সেইটা চেয়েছিল যথার্থ গণতন্ত্রের বিকাশ, যাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা মানে দিল্লির সেই বাফার জোন তৈরির চেষ্টাটা নষ্ট করে দেয়া। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ভারত বনাম বিএনপি সরকারের স্নায়ু যুদ্ধ।
পাকিস্তান কার্ড ও ডিজিএফআই রহস্য। দিল্লি যখন ভাবছিল তারেক সরকারের সাথে সম্পর্ক মেরামত করে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটাবে, তখনই এলো একের পর এক অন্যরকম খবর, যে খবর ভারতের জন্য আদৌ প্রার্থিত নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের অধ্যাদেশ আইনে রূপান্তরিত হয়ে পাকাপাকি বসে যাওয়া শুধু নয়, এর সঙ্গে এলো আর এক খবর। কি সেই খবর? বাংলাদেশের ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গত মাসে দিল্লি সফর করেছেন। দিল্লি সফরের পর তিনি ব্যাংকক হয়ে ইসলামাবাদ যাত্রা করেছেন এবং এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে তারেক সরকারের ভাষায় বা কূটনৈতিক ভাষায় বলা যায় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বলা হলেও আমরা ভারত মনে করছে যে এটা ভারতকে চাপে রাখার একটা বড় অস্ত্র। যে সংস্থাটির ওপর ভারতের নিরাপত্তা অনেকখানি নির্ভর করে, ডিজিএফআই, তার প্রধান যখন ব্যাংকক হয়ে ইসলামাবাদ যান এবং সেখানে গিয়ে আইএসআই এর সঙ্গে মিটিংয়ে বসেন, তখন দিল্লির সাউথ ব্লকে রেড অ্যালার্ট বাজাই স্বাভাবিক। এটা কি ভারতকে চাপে রাখার কৌশল বিএনপি সরকারের, নাকি পুরনো বলয়ে ফিরে যাওয়ার সংকেত? কি সেই বলয়? সেই বলয় হচ্ছে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ হও। পাকিস্তান কার্ড খেলে তারেক রহমান হয়তো ভারতকে দেখাতে চাইছেন আমাদের বিকল্প পথ খোলা আছে। কিন্তু এই কার্ড কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে তারেক রহমান সরকারের দিকে? কেন বুমেরাং হবে কথাটা বললাম, একবার দেখা যাক। প্রথমত, বাংলাদেশের ব্যাপারে ভারতের এখনকার সিদ্ধান্ত ঢের হয়েছে। আর ওই ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে অপেক্ষা করো দেখো, এইটা আজ নীতি আর চলবে না। ভারত তার প্যাসিভ ভয়েস থেকে এখন অ্যাক্টিভ ভয়েসে ফিরে এসছে, বা প্যাসিভ মোড থেকে অ্যাক্টিভ মোডে ফিরে এসছে। আর এই মোডে যাওয়ার কয়েকটি অস্ত্র বাংলাদেশকে ঠিক রাস্তায় রাখার, সেই অস্ত্র মজুদ আছে ভারতের কাছে। প্রথমত প্রথম অস্ত্র হচ্ছে জল বন্টন চুক্তি। 2026 ডিসেম্বরে গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এই সামনেই, এই ডিসেম্বরে। ভারতের হাতে এটি একটি বিশাল লিভার। দিল্লিকে এই চুক্তিকে নিরাপত্তা গ্যারান্টির শর্ত হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্যই পারে, কথাটা বললাম, মনে রাখবেন। অস্ত্র 2, বর্ডার প্রেসার ও সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশের যে খবর আসছে যে সেখানে সন্ত্রাসী মৌলবাদীরা, সেখানে মাঝখানে তারেক সরকার জেতার পরে একটুখানি থমকে গিয়েছিল, কিন্তু এখন আবার তারা মাথা চাড়া দিচ্ছে ভালোভাবেই, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টাও করছে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং তারেক সরকার যদি পেছন থেকে এই চেষ্টাকে সমর্থন যোগায়, ভারত নিশ্চিতভাবেই মায়ানমার স্টাইলে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। এই সম্ভাবনা এখন আর কোনো টেবিল টক আলোচনার বিষয় নয়, এটা নিরেট বাস্তবতা। ভারতের এখনকার থিওরি হচ্ছে, নীতি হচ্ছে যে সন্ত্রাসবাদ, যে দেশ থেকে সন্ত্রাসবাদ হবে তাদের সেখানে আক্রমণ করা হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অস্ত্র 3, ইকোনমিক থ্রটল, অর্থাৎ অর্থনীতির জোরে বাংলাদেশের গলা টিপে ধরা। চাল থেকে পেঁয়াজ, ডিজেল থেকে বিদ্যুৎ, খাদ্যদ্রব্য, সবকিছু, বেঁচে থাকার যাবতীয় রসদ, সবকিছুতেই ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা। আর ভারত সেই নির্ভরতার অস্ত্রটিকে এবার জোরালোভাবে সত্যিকার অর্থে ব্যবহার করবে। তারেক সরকারের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র 4,
ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে সেটাকে কোণঠাসা করে দেবে, যে সেটা হয়ে উঠবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র নম্বর 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশে যে আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে চেপে ধরবে যার ফলে নাভিশ্বাস উঠে যাবে বাংলাদেশের। অস্ত্র 5, ভিসা নিয়মে কঠোরতা। যখন ভাবা হচ্ছিল যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারত পূর্ণ ভিসা প্রথা চালু করবে, ঠিক তখনই বাংলাদেশ যা শুরু করেছে তার বাংলাদেশের সঙ্গে ভিসা নীতি আর হাসিনা জমানার মতো শিথিল ও সহজলভ্য করবে, এটা যখন ভাবছিল ভারত, তখন তারেক রহমানের কূট চাল ভারতকে থমকে দিয়েছে। ইউনূস আমলে নিয়ে যাওয়া কড়া ভিসা নীতি তুলে নেয়ার পথ থেকে সরে আসার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এর ফল ভোগ করবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, আর এর পুরো দায় বর্তাবে কিন্তু তারেক রহমানের উপর, তার সরকারের উপর। এবার আসি ভূ রাজনৈতিক ফাঁদ ও বিএনপির আত্মঘাতী ভুল সিদ্ধান্তের বিষয়ে। তারেক সরকার যদি মনে করে চীনের খুব কাছে গিয়ে ভারতকে ঠেকাবে, তবে তারা একটি মৌলিক ভুল করছে। প্রথমত, আমেরিকা বঙ্গোপসাগরে চীনের প্রভাব সহ্য করবে না, আমেরিকার এই ক্ষেত্রে পার্টনার ভারত। দ্বিতীয়ত, ভৌগোলিক সত্য বদলানো যায় না। বাংলাদেশ কোনো দ্বীপ নয়, এটা 3 দিক দিয়ে ভারত বেষ্টিত, ভারতের পেটের মধ্যে বসে আছে। ডক্টর ইউনূসের সরকার এই প্রেসার পলিটিক্স যদি করে সফল হয়নি, বরং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির ভেতরের পাকিস্তানপন্থীরা বা ভারত বিরোধীরা যদি মনে করে থাকে যে চীন পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতকে চাপে রাখবে, তবে মূর্খের স্বর্গে আছে। বিএনপির অভ্যন্তরের কট্টরপন্থীদের দাপটে যদি বাস্তববাদীরা কোণঠাসা হয়, তবে বিএনপির পক্ষে এই ব্যাকফায়ার ঠেকানো অসম্ভব হবে, এটা লিখে নিন। তারেক রহমানের বিএনপি সরকার কি বুঝতে পারছে তারা আগুনের সাথে খেলছে, নাকি তারা ভাবছে ভারতের ওপরে এই পাল্টা চাপ তাদের মসনদকে আরো স্থায়ী করবে? ভারতের অ্যাক্টিভ কূটনীতি এবং গঙ্গা চুক্তির মতো হাতিয়ারগুলো বাংলাদেশের জনজীবনে কি প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সাউথ এশিয়াতে এক বিশাল ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে বাংলাদেশ। এই ঝড়ে কেঁপে যেতে পারে বাংলাদেশ। এখনো সময় আছে তারেক সরকারের হাতে। ভারত চায় বাংলাদেশের সহিষ্ণুতার রাজনীতি ফিরে আসুক, গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি হোক, আইনের অনুশাসন পালিত হোক, ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও জীবিকার অধিকার রক্ষিত হোক। দেশের মানুষ বেছে নিক কোন শাসন তারা চায়। আর এই সব কিছু শুরু হতে পারে একটি মাত্র কাজের মধ্য দিয়ে, সেটা হলো আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয়া। আদৌ কঠিন নয় সে কাজ। সংসদে ইউনূস আমলের এই নিষিদ্ধকরণের অধ্যাদেশ সম্পর্কে যদি সরকার নীরব থাকে, সংসদ যদি সেই অধ্যাদেশ পাস না করে, তাহলে কয়েকদিনের মধ্যেই 30 দিন শেষ হবে এবং সেই স্বাভাবিক মৃত্যু হবে সেই অধ্যাদেশের। এখনো পর্যন্ত যা খবর, বিএনপি সরকার সেটা করছে না। তারা ইউনূসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা শুধু নয়, মনে রাখবেন ভারতের বিরোধিতাও বটে। অনেকটাই যেন ইউনূসের দ্বিতীয় সংস্করণ। তাই যদি হয়, তবে দুদেশের সম্পর্ক ফিরে যাবে ইউনূসের 18 মাসে। তারেক সরকার কি সেটাই চাইছে, যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক সরকারের এই কট্টর অবস্থান কি ভারতের সাথে স্থায়ী বিচ্ছেদের পথে নিয়ে যাচ্ছে না, নাকি এটা কেবল দর কষাকষির কৌশল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ইনভেস্টিগেটিভ অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করুন
এবং দেখতে থাকুন ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাতাসে নানান ধরনের গুঞ্জন। বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। 5 আগস্টের আন্দোলনের কুশীলবদের যে এজেন্ডা, বিশেষ একটি সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, সেই খেলা এখনো পর্যন্ত শেষ হয়নি। এর সঠিক কোনো তথ্য হয়তো আমাদের কাছে নেই, তবে আলামত যা পাওয়া যাচ্ছে তাতে অনেকে অনেক ধরনের সমীকরণ মিলাতে পারেন। জুলাই সনদ বাস্তবায়নের অজুহাতে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ডক্টর আলী রিয়াজদের যে তত্ত্ব ছিল, তা প্রাথমিকভাবে কাটিয়ে উঠতে পারলেও থামছে না বিএনপি জামাত। এর মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলন বলতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে, এমনকি সরাসরি সরকার ফেলে দেওয়ারও হুমকি আসছে কোথাও কোথাও থেকে। যেমন আমরা বলতে পারি ফটো সাংবাদিক শহীদুল আলমের কথা। এই মানুষটিকে নিয়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি হচ্ছে, রহস্যের সৃষ্টি হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে আগের সরকারের মতো বর্তমান সরকারকেও জনগণ সরিয়ে দিতে পারে বলে তিনি পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন। সুশীল সমাজের প্রতিনিধি সেজে জামাত এনসিপির এজেন্ডা বাস্তবায়নে রাজপথে নেমেছেন তিনি। নাহিদ ইসলাম আবার মন্তব্য করেছেন শনিবার, ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে, রাজপথে নামতে হবে। একটু মেলানোর চেষ্টা করি আমরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে শহীদুল আলম যে কথাগুলো বললেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বললেন যে আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের কাছ থেকে, অর্থাৎ সরকারের উদ্দেশ্যে বলছেন। আপনারা ভিন্ন কথা বলেছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, কিন্তু জনগণের সাথে প্রতারণা করবেন না। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি। সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করবেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব। বোঝা যাচ্ছে কোন ধরনের মন্তব্য তিনি করছেন। এবং এটা তো ঠিক, আওয়ামী সরকার পতনের যে আন্দোলন ছিল সেখানে সক্রিয়ভাবে কাজ করেছেন শহীদুল আলমরা। কাদের হয়ে কাজ করেছেন, কিসের ভিত্তিতে কাজ করেছেন, তা এখন আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যিই তিনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে থাকেন, আমরা যদি মনে করি যে সিভিল সোসাইটির একজন সামনের কাতারের মানুষ তিনি, একটু খেয়াল করে দেখুন তো এর আগে আর কেউ, এই ধরনের মানুষরা, শিক্ষক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিকদের কেউ এই ভাষায় কথা বলেছেন কিনা? এর আগে অনেক শক্তিশালী সরকার ছিল, এই সরকারকেও জনগণ ফেলে দিতে পারে, জনগণের দোহাই দিয়ে এই ধরনের শব্দ বাক্যকে উচ্চারণ করেছেন কিনা? করেননি নিশ্চয়ই। যদি না করে থাকেন, আর যদি শহীদুল আলমরা এখন এই ভাষাতে কথা বলে থাকেন, কোত্থেকে আসছে এত শক্তি, কোত্থেকে এত ক্ষমতা, পেছনে কিসের খেলা? তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন যে জনগণের সাথে যেন প্রতারণা না করা হয়, এবং বলছেন যেটা তারা বলে এসেছে সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের সুযোগটা দিয়েছি। তারা তো সুযোগ দেননি, বিএনপিকে তারা সুযোগ দেননি। তারা কাদের হয়ে খেলছিলেন এবং এখনো কাদের হয়ে খেলছেন সেটা স্পষ্ট, তাই না? জুলাই সনদকে সামনে রেখে তিনি কথাগুলো বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় কারা, সেটিও সবার কাছে পরিষ্কার। এবং নাহিদ ইসলামের কথা বলছিলাম, নাহিদ ইসলাম কি বলেছেন আরেকটু বিস্তারিত বলি আপনাদের সামনে। তিনি বলছেন যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম, যতটুকু অর্জন সে সময় হয়েছে সেই অর্জন ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। ডক্টর ইউনূসকেও আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। মানেটা কি এর? মানে ডক্টর ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেটের অনেকেই এখনো পর্যন্ত তাহলে পর্দার আড়ালে খেলছে তো বটেই। আমলাতন্ত্রের মধ্যেও এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের প্রেতাত্মারা রয়ে গেছেন, একেবারে স্পষ্ট। এবং আমি গত 2 দিন ধরে বলে আসছি, এই খেলাটা হতে পারে জ্বালানির সংকটকে কেন্দ্র করে। জ্বালানি সংকট রয়েছে, এটা আমরা জানি। এর আগে আমি আপনাদেরকে একটা হিসাব দিয়েছি কিভাবে পশ্চিমা মিডিয়ায় বাংলাদেশ জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে। এদিকে জ্বালানি শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে আমাদের নিশ্চয়ই নেই, যেহেতু আমরা নিজেরাই পেট্রোল বা অকটেনের একটা বড় অংশ, আমাদের চাহিদার বড় অংশ উৎপাদন করি। সেই জায়গা থেকে অন্তত জ্বালানি শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, যতটুকু থাকুক না কেন। এবং এই ধরনের রিপোর্টিং এর মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ায়
একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে। আমি আবারও বলি, জ্বালানি সংকট রয়েছে, বিএনপি যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো হয়তো কারো কারো দৃষ্টিতে সঠিক নয়, বাস্তবসম্মত যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল হয়তো সেটি বিএনপি করতে পারছে না। কিন্তু এইগুলোর সাথে এই যে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে খবর রংচং মাখিয়ে, পাশাপাশি যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছিল বাংলাদেশের পাশে থাকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, তিনি এই সরকারের উপর ভর করেছেন। তিনি 2 দিন আগে বললেন যে যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে রাশিয়ার কাছ থেকে আমরা যে তেল আমদানির সুযোগটি চাচ্ছিলাম সেটা একেবারে এখনো পর্যন্ত নাকচ করে দেওয়া না হলেও প্রায় 2 সপ্তাহ হয়ে গেল কোনো আলামত আমরা পাচ্ছি না সম্মতি দেওয়ার। যদিও রাশিয়া এর মধ্যে তাদের তেল বিক্রি বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারত সেই সুযোগটা এর মধ্যে নিয়ে নিয়েছে। অতএব প্রতারণার কথা বলা হচ্ছে জনগণের সঙ্গে, 18 কোটি মানুষের সঙ্গে কারা প্রতারণা করেছে। একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে মানুষের চোখে ধুলো দিয়ে যারা ক্ষমতার ভর কেন্দ্র হিসেবে 1.5 বছর টিকেছিলেন, তারাই সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আসছেন এবং এসেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সব ধরনের স্পেস তৈরি করে দিয়েছিলেন। অতএব প্রতারণা কারা করছে সেটি তো সময়ই বলে দেবে। বিএনপি জনগণের সাথে কতটুকু প্রতারণা করছে কিংবা করছে না সেটিও নিশ্চয়ই অবশ্যই হিসেব নিকেশের বিষয় রয়েছে। তবে এই মুহূর্ত পর্যন্ত তো মূল্যায়নের সময়টি আমাদের সামনে আসেনি। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটি যে বিএনপি এই শক্তিকে এখনো পর্যন্ত ভয় পাচ্ছে। আমি বলছিলাম জ্বালানি সংকটকে কেন্দ্র করে পেছন থেকে নানান ধরনের খেলা হতে পারে, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। আবারও সেই পুরনো কথা বলে, জুলাই সনদের মধ্যে অনেক ভালো কিছু রয়েছে যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় অনেক কিছু করা যেতে পারত, তার ছিঁড়ে ফোটাও করা হয়নি। স্রেফ ডক্টর আলী রিয়াজরা এসব তত্ত্ব দিয়ে নতুন কোনো ষড়যন্ত্র পাকিয়ে রাখতে চেয়েছেন এবং সেটিকে নিয়ে খেলা করছেন। যেটি বলছিলাম যে বিএনপি দুর্বলতা পরিচয় দিচ্ছে যেখানে, সেটি হচ্ছে যে জামাত এনসিপির অনেক বিতর্কিত প্রস্তাবও তারা মেনে নিতে বাধ্য হচ্ছে, অনেকখানি ছাড় দেওয়ার চেষ্টা করছে। আমরা সংসদের প্রথম দিনে দেখলাম আবারও সেই পুরনো কথা যে যুদ্ধাপরাধের রায়ে দণ্ডিতদের জন্য শোক প্রস্তাব আনে জামাত, সেটিকে গ্রহণ করে বিএনপি। এরকম আরো অনেক ধরনের বিতর্কিত ইস্যু তৈরি হয়েছে, যেই ইস্যুগুলোতে জামাতকে ছাড় দেওয়া হয়েছে। ভালো থাকবো সবাই।